সানডে সাসপেন্স। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ কাহিনী ছলনার ছন্দ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তার জন্ম 30শে মার্চ 1899, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন একের পর এক সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প, চিত্রনাট্য, অজস্র ছোট গল্প এবং ঐতিহাসিক উপন্যাস। আজকের গল্প ছলনার ছন্দ প্রথম প্রকাশিত হয় 16ই নভেম্বর 1965 সালে। এই গল্পের একটি বিশেষত্ব অজিতের অনুপস্থিতি। গল্পের ভূমিকায় শরদিন্দুবাবু লিখেছেন, অজিতকে দিয়ে ব্যোমকেশের গল্প লেখানো আর চলছে না। সে একদিকে বইয়ের দোকান চালাচ্ছে, অন্যদিকে বাড়ি তৈরির তদারকি করছে। গল্প লেখার সময় তার কোথায়? দেখে শুনেই অজিতকে নিষ্কৃতি দিলাম। ছলনার ছন্দ গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস দ্বিতীয় খণ্ড ব্যোমকেশ এই বইটি থেকে। প্রধান চরিত্রে ব্যোমকেশ, রাখাল বাবু, অশোক মাইতি এবং গঙ্গাপদ চৌধুরী। শুরু হচ্ছে ছলনার ছন্দ। টেলিফোন তুলে নিয়ে ব্যোমকেশ বলল, হ্যালো। ইন্সপেক্টর রাখাল বাবুর গলা শোনা গেল। ব্যোমকেশ দা, আমি রাখাল, নেতাজি হাসপাতাল থেকে কথা বলছি। একবার আসবেন? কি ব্যাপার? খুনের চেষ্টা। একটা লোককে কেউ গুলি করে মারবার চেষ্টা করেছিল, কিন্তু মারতে পারেনি। আহত লোকটাকে হাসপাতালে আনা হয়েছে। সে এক বিচিত্র গল্প বলছে। তাই নাকি? আচ্ছা, আমি যাচ্ছি। কেয়াতলায় ব্যোমকেশের বাড়ি থেকে নেতাজি হাসপাতাল বেশি দূর নয়। আধ ঘন্টা পরে বিকেল আন্দাজ 5টার সময় ব্যোমকেশ সেখানে পৌঁছে দেখল এমার্জেন্সি ওয়ার্ডের সামনে দারোগা রাখাল সরকার দাঁড়িয়ে আছেন। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তিনি আরো কিছু তথ্য উদ্ঘাটন করলেন। আহত লোকটির নাম গঙ্গাপদ চৌধুরী, ভদ্রশ্রেণীর লোক। ফ্রেজার রোড থেকে একটা ছোট রাস্তা বেরিয়েছে। সেই রাস্তায় একটি বাড়ির দোতলার ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল। বাড়ির ঠিকে চাকর বেলা 3টের সময় কাজ করতে এসে গঙ্গাপদকে আবিষ্কার করে। তারপর হাসপাতাল, পুলিশ ইত্যাদি। গঙ্গাপদর জ্ঞান হয়েছে, কিন্তু প্রচুর রক্তপাতের ফলে এখনো ভারী দুর্বল। গঙ্গাপদ আজ বিকেলবেলা তার দোতলার ঘরে রাস্তার দিকে জানলার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সামনের দিক থেকে বন্দুকের গুলি এসে তার চুলের মধ্যে দিয়ে লাঙল চষে চলে যায়। খুলির ওপর গভীর টানা দাগ পড়েছে, কিন্তু খুলি ফুটো করে ভেতরে ঢুকতে পারেনি। হাড়ের ওপর দিয়েই পিছলে বেরিয়ে গেছে। বন্দুকের গুলিটা ঘরের মধ্যেই পাওয়া গিয়েছে। দেখে মনে হলো পিস্তল কিংবা রিভলভারের গুলি। পরীক্ষার জন্য পাঠিয়েছে। এবার চলুন গঙ্গাপদর বয়ান শুনবেন। তাকে খানিকটা রক্ত দেওয়া হয়েছে। এতক্ষণে সে বোধহয় বেশ চনমনে হয়েছে। গঙ্গাপদ চৌধুরী একটা ছোট ঘরে সংকীর্ণ লোহার খাটের ওপর শুয়েছিল। মাথার উপর পাগড়ির মতো ব্যান্ডেজ, তার নিচে শীর্ণ লম্বাটে ধরনের একটা মুখ। মুখের রং বোধ করি রক্তপাতের ফলে ফ্যাকাশে হয়ে গেছে। বয়স আন্দাজ 35। ভাবভঙ্গিতে ভালো মানুষের ছাপ। ব্যোমকেশ ও রাখাল বাবু খাটের দুপাশে চেয়ার টেনে বসলেন। গঙ্গাপদ একবার একবার ওর দিকে তাকালো। তারপর পাংশু অধরে একটুখানি ক্ষীণ হাসি ফুটে উঠল। লোকটি মৃত্যুর সিংহ দরজা থেকে ফিরে এসেছে, কিন্তু তার মুখে চোখে ত্রাসের কোনো চিহ্ন নেই। রাখালবাবু বললেন, এর নাম ব্যোমকেশ বক্সী। ইনি আপনার গল্প শুনতে এসেছেন। গঙ্গাপদর মুখে হাসি ফুটে উঠল। সে ধড়মড় করে উঠে বসবার চেষ্টা করলে
ব্যোমকেশ তার বুকে হাত রেখে তাকে আবার শুইয়ে দিয়ে বলল, উঠবেন না, শুয়ে থাকুন। গঙ্গাপদ বুকের উপর দুহাত জোড় করে সংযত সুরে বলল, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বাবু? কি সৌভাগ্য! আমার কলকাতায় আসা সার্থক হলো। রাখাল বাবু বললেন, দেখুন, আপনি যদি শরীরে যথেষ্ট বল পেয়ে থাকেন তাহলেই ব্যোমকেশ বাবুকে আপনার গল্প শোনান, আর যদি এখনো দুর্বল মনে হয় তাহলে থাক, আমরা পরে আবার আসবো। না না, আমার আর কোনো দুর্বলতা নেই। খুব খানিকটা রক্ত নাড়ির মধ্যে ঠুসে দিয়েছে কিনা। তাহলে বলুন। খাটের পাশে টিপাইয়ের ওপর এক গ্লাস জল রাখা ছিল। গঙ্গাপদ বালিশের ওপর উঁচু হয়ে শুয়ে এক চুমুক জল খেল। তারপর হাসি হাসি মুখে গল্প বলতে আরম্ভ করল। আমার নাম কিন্তু গঙ্গাপদ চৌধুরী নয়। আমার নাম অশোক মাইতি। কলকাতায় এসে আমি কেমন করে গঙ্গাপদ চৌধুরী বনে গেলাম সে ভারী মজার কথা। বলি শুনুন। আমার বাড়ি হচ্ছে মিরাটে। সিপাহী যুদ্ধেরও আগে আমার পূর্বপুরুষ মিরাটে গিয়ে বাসা বেঁধেছিলেন। সেই থেকে আমরা মিরাটেরই বাসিন্দা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খুব বেশি নেই। আমি মিরাটে সামান্য চাকরি করি। বাড়িতে বিধবা মা আছেন আর একটি আইবুড়ো বোন। আমি বিয়ে করেছিলাম, কিন্তু বছর 5 আগে বিপত্নিক হয়েছি। আর বিয়ে করিনি। বোনটাকে পাত্রস্থ না করা পর্যন্ত। কিন্তু সে কথা থাক। অফিসে 1 মাস ছুটি পাওনা হয়েছিল, তো ভাবলাম কলকাতা বেরিয়ে আসি। কলকাতায় আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই। আমি ছোটবেলায় একবার কলকাতায় এসেছিলাম, তারপর থেকে আর আসিনি। ভাবলাম স্বদেশ দেখাও হবে, আর সেই সঙ্গে বোনটার জন্য যদি একটা পাত্র পাই। তো হাওড়া এসে নামলাম। মিরাট থেকে এক হিন্দুস্তানি ধর্মশালার ঠিকানা এনেছিলাম। ঠিক ছিল সেখানেই উঠব। ট্রেন থেকে নেমে ফটকের দিকে চলেছি, দেখি একটা দাড়িওয়ালা লোক আমার পাশে পাশে চলেছে আর ঘাড় ফিরিয়ে ফিরিয়ে আমার পানে তাকাচ্ছে। একবার মনে হলো কিছু বলবে, কিন্তু মুখ খুলে কিছু না বলে আবার মুখ বন্ধ করলো। আমি ভাবলাম এ আবার কি, হয়তো হোটেলের দালাল। ধর্মশালায় পৌঁছে কিন্তু মুশকিলে পড়ে গেলাম। সেখানে একটি কুঠুরিও খালি নেই, সব ভর্তি। এখন হোটেলে যেতে হয়, কিন্তু হোটেলে অনেক খরচ। অত খরচ আমার পোষাবে না। কি করব ভাবছি, এমন সময় দাড়িওয়ালা লোকটি এসে উপস্থিত। চোখে নীল চশমা লাগিয়েছে। বলল, মশাই জায়গা পেলেন না? না, কিন্তু আপনি কে? আমার নাম গঙ্গাপদ চৌধুরী। আপনি কোত্থেকে আসছেন? মিরাট থেকে। আমার নাম অশোক মাইতি। আপনি কি হোটেলের এজেন্ট? আরে না না, সে কথা নয়। হাওড়া স্টেশনে আপনাকে দেখেছিলাম, দেখেই চমক লেগেছিল। কেন চমক লেগেছিল সে কথায় পরে আসছি। এখন বলুন দেখি, কলকাতায় কি আপনার থাকার জায়গা নেই? থাকলে কি আর ধর্মশালায় আসি? কিন্তু এখানেও দেখছি জায়গা নেই। হোটেলের খরচ দিতে পারবো না। তাই ভাবছি কি করি। দেখুন, আপনাকে একটা কথা বলি। কলকাতায় আমি থাকি, দক্ষিণ কলকাতায় আমার বাসা। আমি মাসখানেকের জন্য বাইরে যাচ্ছি, বাসাটা খালি পড়ে থাকবে। তা আপনি যদি আমার বাসায় থাকেন, আপনারও সুবিধে আমারও সুবিধে। আমার ঠিকই চাকর আছে, সে আপনার দেখাশোনা করবে, কোনো কষ্ট হবে না। আমার মতো একজন অচেনা লোকের হাতে আপনি বাসা ছেড়ে দেবেন? তাহলে আপনাকে চমক লাগার কথাটা বলি। স্টেশনে আপনাকে দেখে মনে হয়েছিল আপনি আমার ভাই দুর্গাপদ। তারপর ভুল বুঝতে পারলাম, দুর্গাপদ 2 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে। এখন বোধহয় সন্ন্যাসী টন্যাসীও হয়ে গেছে। আপনার সঙ্গে তার চেহারার খুব মিল। তাই আপনার প্রতি আমার একটু আপনি যদি আমার বাসায় থাকেন খুব নিশ্চিন্ত হব দাদা। আমার ভাগ্যে এমন যোগাযোগ ঘটবে স্বপ্নেও ভাবিনি।
খুশি হয়ে রাজি হয়ে গেলাম। গঙ্গাপদ আমাকে ট্যাক্সিতে তুলে তার বাসায় নিয়ে গেল। ছোট রাস্তায়, ছোট বাড়ির দোতলায় একটি মাঝারি গোছের ঘর। ঘরে তক্তপোষের ওপর বিছানা, দেওয়ালে আলমারি, দু একটা বাক্স, সুটকেস, আর কিছু নেই। হিন্দুস্তানি চাকরটা উপস্থিত ছিল, তার নাম রামচতুর। গঙ্গাপদ তাকে পয়সা দিল দোকান থেকে চা জল খাবার আনতে। সে চলে গেলে গঙ্গাপদ রাস্তার দিকে জানলাটা খুলে দিয়ে তক্তপোষে এসে বসলো। বলল, আরে বসুন বসুন, আপনার সঙ্গে আরো কিছু কথা আছে। আমিও তক্তপোষে বসলাম। গঙ্গাপদ বলে চলল, শুনুন, আমার বাড়িওয়ালা থাকে কাশীপুরে। লোকটা ভালো নয়। সে যদি জানতে পারে আমি অন্য কাউকে ঘরে বসিয়ে 1 মাসের জন্য বাইরে গেছি, তাহলে আবার হাঙ্গামা বাঁধাতে পারে। তাই আপনাকে একটা কাজ করতে হবে। যদি কেউ আপনার নাম জিজ্ঞেস করে, আপনি বলবেন গঙ্গাপদ চৌধুরী। লোকে ভাববে আমি দাড়ি কামিয়ে ফেলেছি। শুনে আমার খুব মজা লাগলো। বললাম, বেশ তো, এ আর বেশি কথা কি। তারপর রামচতুর জল খাবার নিয়ে এলো। গঙ্গাপদ আমাকে জলযোগ করিয়ে উঠে পড়ল। বলল, আচ্ছা, এবার তাহলে আমি চলি, বুঝলেন? আমার জিনিসপত্র এই ঘরেই রইলো, আপনি নিশ্চিন্ত মনে বাস করুন। চলি, নমস্কার। দূর পর্যন্ত গিয়ে গঙ্গাপদ ফিরে এলো। বলল, ও ভালো কথা, একটা কথা তো বলতে ভুলেই গেছি। যখন ঘরে থাকবেন মাঝে মাঝে জানলা খুলে রাস্তার দিকে তাকাবেন। লক্ষ্য করবেন রাস্তা দিয়ে লাল কোট পরা কোনো লোক যায় কিনা। যদি দেখতে পান তারিখ আর সময়টা লিখে রাখবেন, বুঝলেন? আচ্ছা। গঙ্গাপদ চলে গেল। আমার সন্দেহ হলো তার মাথায় বোধহয় ছিট আছে, কিন্তু থাকুক ছিট, লোকটা ভালো। আমি বেশ আরামেই রইলাম। রামচতুর আমার সেবা করে। আমি সকাল বিকেল এদিক ওদিক ঘুরে বেড়াই। দুপুরে আর রাত্রে ঘরে থাকি। মাঝে মাঝে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি রাস্তা দিয়ে লাল কোট পরে কেউ যাচ্ছে কিনা। লাল কোট পরে কলকাতার রাস্তায় কেউ ঘুরে বেড়াবে এ যেন ভাবাই যায় না। তবু গঙ্গাপদ যখন বলেছে হবে, ও বা। হপ্তাখানেক বেশ আরামে কেটে গেল। আজ সকালে খবরের কাগজের অফিসে গেছিলাম বোনের পাত্র সম্বন্ধে একটা বিজ্ঞাপন দিতে। ফিরে এসে খাওয়া দাওয়া সেরে তক্তপোষে শুলাম। রামচতুর চলে গেল। ঘুম ভাঙলো আন্দাজ 2:45 সময়। বিছানা থেকে উঠে জানলা খুলে দিলাম। জানলার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছি। হঠাৎ মাথাটা ঝনঝন করে উঠল। উল্টে মেঝের ওপর পড়লাম। তারপর আর কিছু মনে নেই। অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়লাম। হাসপাতালে জ্ঞান হলো। মাথায় পাগড়ি বেঁধে শুয়ে আছি। কে নাকি আমায় লক্ষ্য করে বন্দুক ছুঁড়েছিল। বন্দুকের গুলি আমার খুলির ওপর আঁচড় কেটে চলে গেছে। কি ব্যাপার বলুন দেখি ব্যোমকেশ বাবু? সেটা বুঝতে তো একটু সময় লাগবে। আপনি আপাতত বিশ্রাম করুন। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। পরদিন বেলা 10:30 নাগাদ রাখালবাবু ব্যোমকেশের বাড়িতে এলেন। ব্যোমকেশ তার অফিস ঘরে বসে অলসভাবে খবরের কাগজের বিজ্ঞাপন পড়ছিল। রাখালবাবুকে একটি সিগারেট দিয়ে বলল, নতুন খবর কিছু আছে নাকি? রাখালবাবু সিগারেট ধরিয়ে বললেন, রামচতুর পালিয়েছে। রামচতুর? ও, সেই চাকরটা? কাল বিকেলবেলা পুলিশকে খবর দিয়ে সেই যে গা ঢাকা দিয়েছে, তাকে আর পাওয়াই যাচ্ছে না। সত্যি রামচতুর পুলিশের হাঙ্গামায় থাকতে চায় না। এতক্ষণ বোধহয় বিহার প্রদেশে ফিরে গিয়ে ভুট্টা পুড়িয়ে খাচ্ছে। আর কিছু? হ্যাঁ, ওই বাড়িওয়ালাকে কাশীপুর থেকে খুঁজে বার করেছি। আজ সকালে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। অশোক মাইতিকে দেখে বলল এই গঙ্গাপদ চৌধুরী। তারপর গলার আওয়াজ শুনে বলল না, গঙ্গাপদ নয়, কিন্তু চেহারার খুব মিল আছে। এই পর্যন্ত শুনে ব্যোমকেশ বলল, গঙ্গাপদ চৌধুরীর সঙ্গে অশোক মাইতির চেহারার মিল আছে? রাখালবাবু বললেন, হ্যাঁ, গঙ্গাপদ বলেছিল তার ভাইয়ের সঙ্গে মিল আছে। এবার গঙ্গাপদ এবং তার ভাইয়ের চেহারা যদি একরকম হয়। গঙ্গাপদ দাড়িটা মেকি মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে।
কিন্তু তার উদ্দেশ্য ঠিক বোঝা যাচ্ছে না। অশোক মাইতিকে এনে নিজের বাসায় তুললো কেন, আর নিজের নামটাই বা তাকে দান করলো কেন? আসল কারণটা কি? ব্যোমকেশ কি একটা বলতে গিয়ে থেমে গেল। তারপর অলস কণ্ঠে বলল, চিন্তার কথা বটে। আসল গঙ্গাপদ বোধ করি এখনো নিরুদ্দেশ। হ্যাঁ, তার ঘরের আলমারি থেকে কিছু কাগজপত্র পাওয়া গেছে। তা থেকে জানা যায় সে কলকাতার এক লোহার কারখানায় কাজ করে। সম্প্রতি 1 মাসের ছুটি নিয়ে অদৃশ্য হয়েছে। আচ্ছা, গুলিটা কোথা থেকে এসেছিল জানা গেছে? সামনের বাড়ি থেকে। রাস্তার ওপারে একটা পোড়ো বাড়ি কিছুদিন থেকে খালি পড়ে আছে, বুঝলেন? তার দোতলার জানলা থেকে কেউ গুলি ছুঁড়েছিল। পোড়ো বাড়ির ঘরের মধ্যে কয়েকটা তাজা আঙুলের ছাপ পাওয়া গেছে, কিন্তু কার আঙুলের ছাপ তা শনাক্ত করার উপায় নেই। ব্যোমকেশ কিছুক্ষণ সংবাদগুলিকে একত্র করে মনের মধ্যে রোমন্থন করল। তারপর বলল, রহস্যটা কিছু পরিষ্কার হলো? রাখালবাবু সিগারেটে দুটো লম্বা টান দিয়ে সেটাকে অ্যাশট্রের উপর নিভিয়ে দিলেন। আস্তে আস্তে ধোঁয়া ছেড়ে বলতে আরম্ভ করলেন, দেখুন, গঙ্গাপদ চৌধুরীর দাড়ি যে নকল দাড়ি তার একটা জোরালো প্রমাণ তার বাড়িওয়ালা তার মুখে কখনো দাড়ি গোঁফ দেখেনি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তাহলে প্রশ্ন উঠছে, গঙ্গাপদ ছদ্মবেশে বেড়ায় কেন? একটা কারণ এই হতে পারে যে সে ছদ্মবেশে কোনো গুরুতর অপরাধ করতে চায়। তারপর একদিন হাওড়া স্টেশনে এসে অশোক মাইতিকে দেখতে পায়। নিজের চেহারার সঙ্গে সাদৃশ্য দেখে তাকে ভুলিয়ে নিজের বাসায় এনে বসায়, তারপর নিজে গা ঢাকা দেয়। হয়তো সে নিজেই সামনের বাড়ি থেকে অশোককে খুন করার চেষ্টা করেছিল, যাতে লোকে মনে করে যে গঙ্গাপদই মরেছে। হয়তো এইভাবে সে জীবন বীমার টাকা সংগ্রহ করতে চেয়েছিল। যাই হোক, এখন অবস্থা দাঁড়িয়েছে এই যে তার পরিচয় এবং বর্তমান ঠিকানা আমরা জানি না। সে অশোক মাইতিকে খুন করবার চেষ্টা করেছিল কিনা তা নিশ্চয়ভাবে জানি না, কারণ তার কাগজপত্রের মধ্যে জীবন বীমার পলিসি পাওয়া যায়নি। এখন কর্তব্য কি বলুন? ব্যোমকেশ একটু ভেবে বলল, মিরাটে খোঁজ খবর নেওয়া হয়েছে? রাখালবাবু বললেন, অশোক মাইতিকে দিয়ে মিরাটে তার মার নামে টেলিগ্রাম করিয়েছি, এখনো জবাব আসেনি। কেন, আপনি কি অশোক মাইতিকে সন্দেহ করেন? অশোক মাইতিকে বড় বেশি ভালো মানুষ বলে মনে হয়। সে হয়তো সত্যি কথাটাই বলছে, কিন্তু তার কোনো সমর্থন নেই। রামচতুর সমর্থন করতে পারত, কিন্তু সে তো পালিয়েছে। যাক, গঙ্গাপদ কোথায় কাজ করে? কলকাতার উপকণ্ঠে একটা লোহার কারখানা আছে, সেইখানে। স্ক্র্যাপ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি লিমিটেড। সেখানে খোঁজ নিলে কিছু খবর পাওয়া যেতে পারে। সেখানে যাব বলেই তো বেরিয়েছি। আপনি আসবেন সঙ্গে? যাব। বাড়িতে বেকার বসে থাকার চেয়ে ঘুরে বেড়ালে স্বাস্থ্য ভালো থাকে। কলকাতার দক্ষিণ সীমানার বাইরে বিঘে 2 জমির ওপর লোহার কারখানা। জমির এধারে ওধারে কয়েকটা করুগেটেড টিনের উঁচু ছাউনি। তাদের ফাঁকে ফাঁকে এখানে ওখানে স্তূপীকৃত জং ধরা ঝুনো পুরনো লোহা। চারিদিকে কর্মীদের তৎপরতা দেখে মনে হয় কারখানার কাজ চালু আছে। ফটকের পাশে একটা ছোট পাকা বাড়ি, এটা কোম্পানির অফিস। ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু যখন কারখানায় পৌঁছলেন, তখন কারখানার ম্যানেজার রতনলাল কাপাডিয়া অফিস ঘরে ছিলেন। রতনলাল মারওয়াড়ি হলেও 3 পুরুষ ধরে বাংলাদেশে আছেন। প্রায় বাঙালি হয়ে গেছেন, পরিষ্কার বাংলা বলেন। দুজনকে সামনে বসিয়ে পান সিগারেট দিয়ে বললেন, হুকুম করুন। রাখালবাবু একবার ব্যোমকেশের পানে তাকিয়ে প্রশ্ন আরম্ভ করলেন। ব্যোমকেশ চুপ করে বসে শুনতে লাগলো। গঙ্গাপদ চৌধুরী এখানে কাজ করে? কিন্তু এখন ছুটিতে আছে। সে কি কাজ করে? ইলেকট্রিক ফার্নেসের মেল্টার। সে কাকে বলে? আজকাল ইলেকট্রিক আগুনে লোহা গলানো হয়,
যে লোক এই কাজ জানে তাকে মেল্টার বলে। গঙ্গাপদ আমার সর্দার মেল্টার। সে ছুটিতে গেছে বলে আমার একটু অসুবিধে হয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট দুটো আছে বটে, কোনো মতে কাজ চালিয়ে নিচ্ছে। আমাদের দেশে ভালো মেল্টার বেশি নেই, 2-4 জন আছে, গঙ্গাপদ তাদের একজন। তাই নাকি? সে ছুটি নিল কেন? তার 1 মাস ছুটি পাওনা হয়েছিল। মনে হচ্ছে যেন বলছিল ভারত ভ্রমণে যাবে। আজকাল সব স্পেশাল ট্রেন হয়েছে, সারা দেশ ঘুরিয়ে দেখায়। ওর আত্মীয় স্বজন কেউ আছে? বোধ হয় না, একলাই থাকতো। স্বভাব চরিত্র কেমন? খুব কাজের লোক, বুদ্ধি শুদ্ধি আছে, হুঁশিয়ার। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ যেন ঝিমিয়ে পড়েছিল। একটু সজাগ হয়ে বলল, গঙ্গাপদর কোনো শত্রু আছে কিনা আপনি জানেন? রতনলাল ভুরু তুললেন। শত্রু? কই না, গঙ্গাপদর শত্রু আছে এমন কথা তো শুনিনি। ও একজনের সঙ্গে গঙ্গাপদ শত্রুতা হয়েছিল, সে এখন জেলে। তিনি কে? তার নাম নরেশ মণ্ডল। 3 বছর আমার সর্দার মেল্টার ছিল। গঙ্গাপদ ছিল তার অ্যাসিস্ট্যান্ট। দুজনের মধ্যে খেটিমিটি লেগেই থাকত। নরেশ ছিল রাগী আর গঙ্গাপদ মিটমিটে বচ্চাত। কিন্তু দুজনেই সমান কাজের লোক। আমি মজা দেখতাম। তারপর হঠাৎ একদিন নরেশ একজনকে খুন করে বসল। গঙ্গাপদ তার বিরুদ্ধে সাক্ষী দিল। নরেশের জেল হয়ে গেল। খুনের জন্য জেল? কতদিনের মেয়াদ জানেন কিছু? তা ঠিক জানি না, 4-5 বছর হবে। তো নরেশ জেলে যাওয়ার পর গঙ্গাপদ সর্দার মেল্টার হয়ে গেল। ব্যোমকেশ হাসি মুখে উঠে দাঁড়ালো। আপনাকে অনেক বিরক্ত করেছি, এবার উঠি। একটা কথা, গঙ্গাপদকে আপনি শেষবার দেখেছেন কবে? তা দিন 12-14 আগে। তখন তার মুখে দাড়ি ছিল? দাড়ি? গঙ্গাপদর কোনো দিন দাড়ি ছিল না। ধন্যবাদ। রাস্তায় বেরিয়ে রাখালবাবু প্রশ্ন করলেন, অতঃপর? ব্যোমকেশ বলল, অতঃপর অন্ধকারে হাতড়ে বেড়ানো ছাড়া আর তো কোনো রাস্তা দেখছি না। এক কাজ করা যেতে পারে, 4-5 বছর আগে নরেশ মণ্ডল খুন করে জেলে গিয়েছিল, তার বিচারের দলিলপত্র আদালতের দপ্তর থেকে তুমি নিশ্চয়ই জোগাড় করতে পারবে। অন্তত হাকিমের রায়টা তো জোগাড় করো, সেটা পড়ে দেখলে হয়তো কিছু হদিশ পাওয়া যেতে পারে। রাখালবাবু বললেন, বেশ, রায় জোগাড় করব। নেই কাজ তো খই ভাজ। কাল সকালে আপনি খবর পাবেন। ব্যোমকেশরা প্রায় মাস 6 হলো কেয়াতলার নতুন বাড়িতে এসেছে। বাড়িটি ছোট, কিন্তু দোতলা। নিচে 3টি ঘর, ওপরে 2টি। সত্যবতী এই বাড়িটি নিয়ে সারাক্ষণ যেন পুতুল খেলা করছে। আনন্দের শেষ নেই। এটা সাজাচ্ছে, ওটা গোছাচ্ছে, নিজের হাতে ঝাঁট দিয়ে ঝাড়পোঁছ করছে। ব্যোমকেশ কিন্তু নির্বিকার। শালগ্রামের শোয়া বসা বোঝা যায় না। পরদিন বিকেল বেলায় ব্যোমকেশ তার বসবার ঘরের জানলায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। দেখছিল লাল কোট পরা কোনো লোক চোখে পড়ে কিনা। কয়েকটি লাল শাড়ি পরা মহিলা গেলেন, 2-1টি লাল ফ্রক পরা খোকা খুকিও দেখা গেল, কিন্তু লাল কোট পরা বয়স্ক পুরুষ একটিও দৃষ্টিগোচর হল না। অনুমান হয় আজকাল লাল কোট পরে কোনো পুরুষ কলকাতার রাস্তায় বেরোয় না। এই সময় টেলিফোন বাজল। রাখালবাবু বললেন, ব্যোমকেশ দা, মামলার রায় পেয়েছি। পড়ে দেখলাম আমাদের কাজে লাগতে পারে এমন কিছুই নেই, তবু পিয়নের হাতে পাঠিয়ে দিচ্ছি, আপনি পড়ে দেখুন। আধ ঘন্টা পরে থানা থেকে কনস্টেবল এসে রায় দিয়ে গেল। আলিপুর আদালতের জাজ সাহেবের রায়, কড়া সরকারি কাগজে, বাজাপ্তা নকল। 15-16 পৃষ্ঠা। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে পড়তে বসল। রায়ের আরম্ভে জজ সাহেব ঘটনার বয়ান করেছেন।
তারপর সাক্ষী সাবুদের আলোচনা করে দণ্ডাজ্ঞা দিয়েছেন। রায়ের সারাংশ এই: আসামি নরেশ মণ্ডল, বয়স 39, স্ক্র্যাপ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি লিমিটেড নামক লোহার কারখানায় কাজ করে। অপরাধ, রাস্তায় একজন ভিক্ষুককে খুন করিয়াছে। পিনাল কোডের 304 এবং 323 ধারা অনুযায়ী দায়রা সোরপদ হইয়াছে। প্রধান সাক্ষী গঙ্গাপদ চৌধুরী এবং অন্যান্য সাক্ষীর এজাহার হইতে জানা যায় যে আসামি অত্যন্ত বদরাগী ও কলহপ্রিয়। ঘটনার দিন বিকেল আন্দাজ 5টার সময় আসামি নরেশ মণ্ডল ও সাক্ষী গঙ্গাপদ চৌধুরী একসঙ্গে কর্মস্থল হইতে বাসায় ফিরিতেছিল। দুজনে পূর্বোক্ত লোহার কারখানায় কাজ করে। গঙ্গাপদ চৌধুরী নরেশ মণ্ডলের সহকারী। পথ চলিতে চলিতে বাজারের ভিতর দিয়া যাইবার সময় নরেশ সামান্য কারণে গঙ্গাপদর সঙ্গে ঝগড়া জড়িয়া দিল। তখন গঙ্গাপদ তাহার সঙ্গে সঙ্গে না গিয়া পিছাইয়া গেল। নরেশ আগে আগে চলিতে লাগিল, গঙ্গাপদ তাহার 20 গজ পেছনে রহিল। এই সময় একটি কোট প্যান্ট পরা মাদ্রাজি ভিক্ষুক নরেশের পিছনে লাগিল। ভিক্ষা চাহিতে চাহিতে নরেশের সঙ্গে সঙ্গে চলিল। ভিক্ষুকটা চেহারা জীর্ণশীর্ণ, কিন্তু সে ইংরেজিতে কথা বলে। বাজারে অনেকেই তাহাকে চিনিত। গঙ্গাপদ তাহার পিছনে যাইতে যাইতে দেখিল নরেশ ক্রুদ্ধভাবে হাত নাড়িয়া তাহাকে তাড়াইবার চেষ্টা করিতেছে, কিন্তু ভিক্ষুক তাহার সঙ্গ ছাড়িতেছে না। তারপর হঠাৎ নরেশ পাশের দিকে ফিরিয়া ভিক্ষুকের গালে সজোরে একটি চড় মারিল। ভিক্ষুক রাস্তার ওপর পড়িয়া গেল। নরেশ আর সেখানে দাঁড়াইল না, গটগট করিয়া চলিয়া গেল। গঙ্গাপদ 20 গজ পিছন হইতে সব দেখিয়াছিল। সে তাড়াতাড়ি আসিয়া দেখিল ভিক্ষুক অনর পড়িয়া আছে। তারপর তাহার নাড়ি টিপিয়া দেখিল সে মরিয়া গিয়াছে। ডাক্তারের রিপোর্ট থেকে জানা যায় তাহার প্রাণ শক্তি বেশি ছিল না, অল্প আঘাতেই মৃত্যু হইয়াছে। ইতিমধ্যে আরো অনেক লোক আসিয়া জুটিয়াছিল। তাহাদের মধ্যে কেহ কেহ নরেশকে চড় মারিতে দেখিয়াছিল। তাহারা পুলিশে খবর দিল। পুলিশ নরেশের বাসায় গিয়া তাহাকে গ্রেপ্তার করিল। পুলিশের পক্ষে এই মামলায় যাহারা সাক্ষী দিয়াছে তাহারা সকলেই নিরপেক্ষ, কেবল গঙ্গাপদ ছাড়া। আসামি অপরাধ অস্বীকার করিয়াছে। তাহার বক্তব্য, গঙ্গাপদ তাহার শত্রু, তাহাকে সরাইয়া কর্মক্ষেত্রে তাহার স্থান অধিকার করিতে চায়, তাই সে মিথ্যে মামলা সাজাইয়া তাহাকে ফাঁসাইয়াছে। এ কথা সত্য যে সাক্ষী গঙ্গাপদ নিঃস্বার্থ ব্যক্তি নয়, কিন্তু অন্য সাক্ষীদের সঙ্গে তাহার এজাহার মিলাইয়া দেখিলে স্পষ্টই প্রতীয়মান হয় যে গঙ্গাপদের সাক্ষ্য মিথ্যা নহে। এই অবস্থায় আসামিকে দোষী সাব্যস্ত করিয়া অনিচ্ছাকৃত হত্যার জন্য 304 ধারা অনুসারে 3 বৎসর সশ্রম কারাদণ্ড ধার্য হইল। ব্যোমকেশের রায় পড়া যখন শেষ হল তখন সন্ধে নেমেছে। ঘর অন্ধকার হয়ে গেছে। ব্যোমকেশ অনেকক্ষণ অন্ধকারে চুপ করে বসে রইল। তারপর আলো জেলে টেলিফোন তুলে নিল। রাখাল, রায় পড়লাম। কিছু পেলেন? একটা রাগী মানুষের চরিত্র পেলাম। যা, তাহলে রায় পড়ে কোনো লাভ হলো না? বলা যায় না। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো লুকানো রতন। তা বটে। ও হ্যাঁ, ভালো কথা, পোড়ো বাড়িতে যে আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল তার ফটো নেওয়া হয়েছে? হয়েছে। গঙ্গাপদ চৌধুরীর পাত্তা পাওয়া যায়নি, তাই তো? না, এই ভারত ভ্রমণের যত স্পেশাল ট্রেন আছে তাদের অফিসে খোঁজ নিয়েছিলাম, কিন্তু গঙ্গাপদ চৌধুরী নামে কোনো যাত্রীর নাম নেই। হয়তো ছদ্ম নামে গিয়েছে, কিংবা যায়নি, কলকাতাতেই কোথাও লুকিয়ে বসে আছে। তাও হতে পারে। আর কোনো নতুন খবর আছে? এইমাত্র মিরাট থেকে তার এসেছে। অশোক মাইতি খাঁটি মিরাটের লোক, ওখানে কোনো জালজোট চুরি নেই। ভালো। আর কিছু নতুন খবর আর কিছু নেই। এখন কর্তব্য কি বলুন? কর্তব্য কিচ্ছু ভেবে পাচ্ছি না। একটা কথা, নরেশের জেলের মেয়াদ এতদিনে ফুরিয়ে আসার কথা, সে জেল থেকে বেরিয়েছে কিনা এই খবরটা নিতে পারো? পারি।
কাল সকালে খবর পাবেন। বেশ। পরদিন বেলা 9টার সময় রাখালবাবু ব্যোমকেশের কাছে এলেন। মুখ গম্ভীর। বললেন, ব্যাপার গুরুতর ব্যোমকেশদা। 1.5 মাস আগে নরেশ মণ্ডল জেল থেকে ছাড়া পেয়েছে। জেলে ভালো সেজেছিল, তাই কিছুদিনের রেয়াত পেয়েছে। ব্যোমকেশ বলল, জেল থেকে বেরিয়ে সে কোথায় গেছে সন্ধান পেয়েছো? তার পুরনো বাসায় যায়নি, কারখানাতেও যায়নি। কাল রতনলাল কাপাড়িয়ার মুখে তা জানতে পেরেছি। সুতরাং সে ডুব মেরেছে। ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, ব্যাপারটা এখন পরিষ্কার হচ্ছে। নরেশের মনে যদি পাপ না থাকবে তাহলে সে ডুব মারবে কেন? সে রতনলালের কাছে গিয়ে চাকরিটা আবার ফিরে পাওয়ার চেষ্টা করত। আমারও তাই মনে হয়। গল্পটা এখন কালানুক্রমে সাজানো যেতে পারে। নরেশ মণ্ডল রাগী এবং ঝগড়াটে, গঙ্গাপদ মিটমিটে শয়তান। দুজনে এক কারখানায় কাজ করত, দুজনের মধ্যে খিটিমিটি লেগেই থাকত। গঙ্গাপদর মতলব নরেশকে সরিয়ে নিজে তার জায়গায় বসবে, কিন্তু নরেশকে সরানো সহজ নয়, সে কাজের লোক। হঠাৎ গঙ্গাপদ সুযোগ পেয়ে গেল। নরেশ রাস্তায় একটা ভিখিরিকে চড় মেরে শেষ করে দিল। আর যায় কোথায়? গঙ্গাপদ নরেশকে ফাঁসি কাঠে ঝোলাবার জন্য উঠে পড়ে লাগলো। নরেশের কিন্তু ফাঁসি হলো না। সে দোষী সাব্যস্ত হলেও তার 3 বছর কারাদণ্ড হলো মাত্র। গঙ্গাপদর পক্ষে একটা মন্দের ভালো, সে কারখানায় সর্দার মেল্টার হয়ে বসলো। নরেশ গেল জেলে। নরেশ লোকটা শুধু বদমেজাজি নয়, সে মনের মধ্যে রাগ পুষে রাখে। জেলে যাবার সময় সে বোধহয় প্রতিজ্ঞা করেছিল গঙ্গাপদকে খুন করে প্রতিহিংসা সাধন করবে। 3 বছর ধরে সে এই প্রতিহিংসার আগুনে ঘৃতাহুতি দিয়েছে। গঙ্গাপদ জানত নরেশের 3 বছরের জেল হয়েছে, সে তককে তককে ছিল। তাই নরেশ যখন মেয়াদ ফুরোবার আগেই জেল থেকে বেরুলো, গঙ্গাপদ জানতে পারল সে কথা। তার প্রাণে ভয় ঢুকলো। হয়তো সে দেখেছিল নরেশ তার বাসার আশপাশে ঘুরে বেড়াচ্ছে কিংবা সামনের পোড়ো বাড়ি থেকে উঁকি ঝুঁকি মারছে। গঙ্গাপদ তখন ঠিক করলো কিছুদিনের জন্য বাসা থেকে উধাও হবে। সে কারখানা থেকে 1 মাসের ছুটি নিল এবং একটা দাড়ি জোগাড় করে তাই পরে ঘুরে বেড়াতে লাগলো, যাতে নরেশ তাকে দেখলেও চিনতে না পারে। গঙ্গাপদ বোধহয় সত্যি ভারত ভ্রমণে যাওয়ার মতলব করেছিল। তারপর হঠাৎ একদিন হাওড়া স্টেশনে অশোক মাইতির সঙ্গে দেখা হয়ে গেল। সে দেখলো অশোক মাইতির চেহারা অনেকটা তার নিজের মতো। ওদিকে গঙ্গাপদ লোকটা মহাধূর্ত। তার মাথায় বুদ্ধি খেলে গেল, অশোক মাইতিকে যদি কোনো মতে নিজের বাসায় এনে তুলতে পারে তাহলে নরেশ ভুল করে তাকেই খুন করবে এবং ভাববে সে গঙ্গাপদকে খুন করেছে। গঙ্গাপদ নিরাপদ হবে, তাকে আর প্রাণের ভয়ে পালিয়ে বেড়াতে হবে না। চাকরিটা অবশ্য যাবে, কিন্তু প্রাণ আগে না চাকরি। গঙ্গাপদ নিশ্চয়ই বুঝেছিল যে নরেশ তাকে সামনের জানলা থেকে গুলি করে মারবে। এবার নরেশের দিকটা ভেবে দেখা যাক। নরেশ জেল থেকে বেরিয়ে একটা পিস্তল জোগাড় করেছিল। পুরনো বাসায় ফিরে যাওয়ার কোনো মানে হয় না, সে অন্য কোথাও আড্ডা গেড়েছিল এবং গঙ্গাপদর বাসার সামনে পোড়ো বাড়িটায় যাতায়াত করেছিল। তার বোধহয় মতলব ছিল গঙ্গাপদ কখনো তার জানলা খুলে দাঁড়ালে সে রাস্তার ওপার থেকে তাকে গুলি করে মারবে, তারপর কলকাতা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। গঙ্গাপদ খুন হবার পর কলকাতা শহর আর তার পক্ষে নিরাপদ নয়, পুলিশ তাকে সন্দেহ করতে পারে। যাই হোক, গঙ্গাপদ অশোক মাইতিকে নিজের বাসায় বসিয়ে লোপাট হলো। অশোক মাইতিকে উপদেশ দিয়ে গেল সে যেন মাঝে মাঝে জানলা খুলে লক্ষ্য করে রাস্তা দিয়ে লাল কোট পরা কেউ যায় কিনা। এই লাল কোট পরা মানুষটা কিন্তু নিছকই কল্পনা। আসল উদ্দেশ্য অশোক মাইতি জানলা খুলে দাঁড়াবে এবং নরেশ সামনের জানলা থেকে তাকে গুলি করবে। সবই ঠিক হয়েছিল, কিন্তু একটা চুক হয়ে গেল।
অশোক মাইতি আহত হলো, মরল না। সে পুলিশকে সব ঘটনা বলল। এখন গঙ্গাপদ আর নরেশ দুজনের অবস্থাই সমান, ওরা কেউ আর আত্মপ্রকাশ করতে পারে না। খবরের কাগজে সংবাদ ছাপা হয়েছে, দুজনকেই পুলিশ খুঁজে বেড়াচ্ছে। নরেশ অবশ্য আইনত অপরাধী, সে খুন করবার চেষ্টা করেছিল, কিন্তু গঙ্গাপদ লোকটা মহাপাষণ্ড। জেনে শুনে সে একজন নিরীহ লোককে অনিবার্য মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু সে যদি ধরাও পড়ে, তাকে শাস্তি দেওয়া যাবে কিনা সন্দেহ। ব্যোমকেশ চুপ করল। রাখালবাবু নীরবে কিছুক্ষণ টেবিলের উপর আঙুল দিয়ে আঁক-জোঁক কেটে বললেন, তা যেন হলো, কিন্তু যাকে আইনত শাস্তি দেওয়া যাবে তাকে ধরবার উপায় কি বলুন তো? আবার খানিকক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, একমাত্র উপায় বিজ্ঞাপন। বিজ্ঞাপন? হ্যাঁ, বিজ্ঞাপন। পুকুরে ছিপ ফেলে বসে থাকা, মাছ যদি টোপ গেলে তবেই তাকে ধরা যাবে। 3 দিন পরে কলকাতার 2টি প্রধান সংবাদপত্রে বিজ্ঞাপন বেরোল। বম্বে স্টিল ফাউন্ড্রি লিমিটেড, আমাদের বম্বের কারখানার জন্য অভিজ্ঞ ইলেকট্রিক মেল্টার চাই, বেতন 700, প্রশংসাপত্র সহ দেখা করুন। গড়িয়াহাট বাজারের কাছে রাস্তার উপর একটি ঘর, তার মাথার উপর সাইনবোর্ড ঝুলছে, বম্বে স্টিল ফাউন্ড্রি লিমিটেড ব্রাঞ্চ অফিস। ঘরের মধ্যে একটি টেবিলের সামনে রাখালবাবু বসে আছেন। তার পরনে সাদা কাপড় চোপড়। তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে নথিপত্র দেখছেন। অদূরে একটি ছোট টেবিলে ব্যোমকেশ টাইপরাইটার নিয়ে বসেছে। ঘরের দরজার কাছে তকমা আটা একজন বেয়ারা। আর যারা আছে তারা প্রচ্ছন্নভাবে এদিক ওদিক আছে, তাদের দেখা যায় না। প্রথম দিন ব্যোমকেশ ও রাখালবাবু বেলা 10টা থেকে 5টা পর্যন্ত অফিস ঘরে বসে রইলেন। কোনো চাকরি প্রার্থী দেখা করতে এলো না। 5টার সময় ঘরের দোরে তালা লাগাতে লাগাতে রাখালবাবু বললেন, বিজ্ঞাপন চালিয়ে যেতে হবে। পরদিন একটা লোক দেখা করতে এলো, রোগা পটকা লোক। এক চড়ে মানুষ মেরে ফেলবে এমন চেহারা নয়। তার প্রশংসাপত্র দেখে জানা গেল তার নাম প্রফুল্ল দে। সে একজন ইলেকট্রিকের মিস্ত্রি। ইলেকট্রিক মেল্টারের কাজ সে কখনো করেনি বটে, কিন্তু সুযোগ পেলে চেষ্টা করতে রাজি আছে। রাখালবাবু তার নাম ধাম লিখে নিয়ে মিষ্টি কথায় বিদায় দিলেন। তৃতীয় দিন, তৃতীয় প্রহরে একটি লোক দেখা করতে এলো। তাকে দেখেই রাখালবাবুর শিরদাঁড়া শক্ত হয়ে উঠল। মজবুত হাড় চওড়া শরীর, গায়ের রং কালো, চোখের কোণে একটু রক্তিমাভা, গায়ে খাকি কোট, মাথার চুল ক্রু কাট করে ছাঁটা। সে সতর্কভাবে এদিক ওদিক চাইতে চাইতে ঘরে ঢুকল। রাখালবাবু টেবিলের সামনে দাঁড়িয়ে ধরা ধরা গলায় বলল, আপনার বিজ্ঞাপন দেখে এসছি, বসুন। লোকটি সন্তর্পণে সামনে চেয়ারে বসল। একবার ব্যোমকেশের দিকে তীক্ষ্ণ সতর্ক চোখ ফেরালো। রাখালবাবু সহজ সুরে বললেন, ইলেকট্রিক মেল্টারের কাজের জন্য এসেছেন? হ্যাঁ। সার্টিফিকেট এনেছেন? লোকটি খানিক চুপ করে থেকে বলল, সার্টিফিকেট? আমার সার্টিফিকেট সব হারিয়ে গেছে। 3 বছর অসুখে ভুগেছি। হ্যাঁ, কাজ ছেড়ে দিতে হয়েছিল, তারপর সার্টিফিকেট হারিয়ে ফেলেছি। আগে কোথায় কাজ করতেন? নাগপুরে। সেখানে একটা ওই আয়রন ফাউন্ড্রি আছে, সেখানেই কাজ করতাম। দেখুন, এই মেল্টারের কাজ আমি সত্যি জানি। হ্যাঁ, সে আপনার বিশ্বাস না হয় আমি নিজের খরচে বম্বে গিয়ে তা প্রমাণ করে দিতে পারি।
রাখালবাবু লোকটিকে ভালো করে দেখলেন, তারপর বললেন, সে কথা মন্দ নয়, কিন্তু আমাদের এটা ব্রাঞ্চ অফিস, সবেমাত্র খোলা হয়েছে। আমি তো নিজের দায়িত্বে কিছু করতে পারি না। তবে একটা কাজ করা যেতে পারে। আমি আজ বম্বেতে হেড অফিসে তার করব, কাল বিকেল নাগাদ উত্তর পাব। আপনি কাল এই সময় যদি আসেন। সে আসবো, নিশ্চয়ই আসবো। লোকটি উঠে দাঁড়ালো। রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, বক্সি, ভদ্রলোকের নাম আর ঠিকানাটা লিখে নাও তো। ব্যোমকেশ বলল, আগে নাম আর ঠিকানা দিতে হবে শুনে লোকটি একটু থতমত খেয়ে গেল। তারপর বলল, নাম ঠিকানা? আমার নাম নৃসিংহ মল্লিক, ঠিকানা 17 নম্বর কুঞ্জ মিস্ত্রি লেন। ব্যোমকেশ নাম আর ঠিকানা লিখে নিল। ইতিমধ্যে রাখালবাবু টেবিলের তলায় রাখা একটি গুপ্ত বোতাম টিপেছিলেন। বাইরে তার সাঙ্গপাঙ্গদের কাছে খবর গিয়েছিল যে ঘর থেকে যে ব্যক্তি বেরোবে তাকে অনুসরণ করতে হবে। রাখালবাবু নিঃসংশয়ে বুঝেছিলেন যে এই ব্যক্তি নরেশ মণ্ডল, কিন্তু তাকে গ্রেপ্তার করার আগে তার বাসার ঠিকানা পাকাভাবে জানা দরকার। সেখানে বন্দুক পাওয়া যেতে পারে, কিন্তু কিছুই প্রয়োজন হলো না। নরেশ দৌড়ের দিকে পা বাড়িয়েছে এমন সময় আর একটি লোক ঘরে প্রবেশ করল। নবাগতকে চিনতে তিল মাত্র বিলম্ব হয় না। একেবারে অশোক মাইতির যমজ ভাই, সুতরাং গঙ্গাপদ চৌধুরী, আর তার মুখে দাড়ি নেই। গঙ্গাপদ নরেশকে দেখার আগেই নরেশ গঙ্গাপদকে দেখেছিল। বাঘের মতো চাপা গর্জন তার গলা থেকে বেরিয়ে এলো। তারপর সে গঙ্গাপদর ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল, দু হাতে তার গলা টিপে ধরে ঝাঁকুনি দিতে দিতে বলল, পেয়েছি তোকে সালা, শুয়োর কা বাচ্চা! যাবি কোথায়, যাবি কোথায়? রাখালবাবু দ্রুত পকেট থেকে বাঁশি বার করে বাজালেন। আর্দালি এবং আর যেসব পুলিশের লোক আনাচে কানাচে ছিল তারা ছুটে এলো। গলা টিপুনি খেয়ে গঙ্গাপদ তখন জিভ বেরিয়ে গেছে। সকলে মিলে টানাটানি করে নরেশ আর গঙ্গাপদকে আলাদা করল। রাখালবাবু নরেশের হাতে হাত কড়া পরালেন, বললেন, নরেশ মণ্ডল, গঙ্গাপদ চৌধুরীকে খুনের চেষ্টার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। নরেশ মণ্ডল রাখালবাবুর কথা শুনতেই পেল না। গঙ্গাপদর পানে আরক্ত চক্ষু মেলে গজরাতে লাগলো। হারামজাদা বেঈমান, তোর বুক চিরে আমি রক্ত পান করবো, ছাড়! ব্যোমকেশ এতক্ষণ বসেছিল, চেয়ার ছেড়ে ওঠেনি। সে এখন টেবিলের উপর পা তুলে দিয়ে সিগারেট ধরালো। রাখালবাবু তার একজন সহকর্মীকে বললেন, ধীরেন, এই নাও নরেশ মণ্ডলের ঠিকানা। ওর ঘর খানাতল্লাশ করো। সম্ভবত একটা রিভলভার কিংবা পিস্তল পাবে। আমরা এদের দুজনকে লকআপে নিয়ে যাচ্ছি। গঙ্গাপদ মেঝে বসে গলায় হাত বোলাচ্ছিল। চমকে উঠে বলল, হ্যাঁ, আমায় লকআপে রাখবেন কেন মশাই? আমি কি অপরাধ করেছি? রাখালবাবু বললেন, তুমি অশোক মাইতিকে খুন করবার চেষ্টা করেছিলে। তোমার অপরাধ পিনাল কোডের কোন দফায় পড়ে পাবলিক প্রসিকিউটর তা স্থির করবেন। নাও, ওঠো, এখন ওঠো। সন্ধ্যের পর ব্যোমকেশের বসবার ঘরে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে রাখালবাবু বললেন, আচ্ছা ব্যোমকেশ দা, নরেশ মণ্ডল আর গঙ্গাপদ চৌধুরী দুজনেই চাকরির খোঁজে আসবে আপনি আশা করেছিলেন? ব্যোমকেশ বলল, আশা করিনি, তবে সম্ভাবনাটা মনের মধ্যে ছিল। কিন্তু ওরা যে একই সময়ে এসে গজকচ্ছপের যুদ্ধ শুরু করে দেবে তা কল্পনা করিনি। ভালোই হলো, একই ছিপে জোড়া মাছ উঠল। নরেশ মণ্ডলের ঘরখানা তল্লাশ করে কি পেলে? পিস্তল পাওয়া গেছে, ওর বিরুদ্ধে মামলা পাকা হয়ে গেছে। এখন দেখা যাক গঙ্গাপদকে পাকড়ানো যায় কিনা। তাকে হাজতে রেখেছি, আর কিছু না হোক কয়েকদিন হাজতবাস করে পাপের প্রায়শ্চিত্ত করুক। আর অশোক মাইতির খবর কি? সে এখনো হাসপাতাল থেকে বেরোয়নি।
বেরোলেও তাকে এখন কলকাতায় থাকতে হবে, সেই তো আমাদের প্রধান সাক্ষী। ব্যোমকেশ হঠাৎ হেসে উঠে বলল, কথায় বলে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। অশোক মাইতি খুব বেঁচে গেছে, ও না বাঁচলে এমন রহস্যটা রহস্যই থেকে যেত। শুনছিলেন ব্যোমকেশ বক্সির কাহিনী ছলনার ছন্দ। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।